আসসালামু আলাইকুম। দেব এবং জিৎ দুজনই রায়হান রাফিকে সিনেমা করবার জন্য প্রস্তাব দিয়েছেন। তারা রায়হান রাফির সঙ্গে সিনেমা করতে চান। জিতের ভক্ত এবং সাকিবের ভক্ত এই দুই গ্রুপের মধ্যে চলছে তুমুল দ্বন্দ্ব। অপু বিশ্বাস, বুবলি, ইকবাল, শাকিব খান, এই চার ভেতরে এই চারজন একটা একই বৃত্তে। তিনটা বিষয় নিয়ে কথা বলবো। শুরুতে একটু জিতের ভক্ত এবং সাকিবের ভক্তদের নিয়ে একটু কথা বলি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্রিয়তমা আর সুড়ঙ্গ যখন রিলিজ হয় একসঙ্গে, তখন সাকিবের ভক্ত আর আফরান নিশোর ভক্তদের মধ্যে একটা রেষারেষি তৈরি হয়েছে। সেই রেষারেষিটা নিজের মধ্যে গালি গালাজ থ্রেট, মানে সবকিছু সোশ্যাল মিডিয়ায়, সামনাসামনি আসলে কেউ এগুলো করে নাই, ইনবক্সে, সোশ্যাল মিডিয়ায়, ইভেন আমাকেও অনেক সাকিব খানের ভক্ত আমার ইনবক্সে অনেক বাজে বাজে কথা বলে গেছে যখন আমি নিশোর কন্টেন্ট করছি। আবার সেই সাকিবিয়ানরাই এখন, যারা, সব সাকিবিয়ানদের কথা বলছি না, আমি অনেক সাকিবিয়ানদের সঙ্গে আমার, যেহেতু সাকিব খানের কন্টেন্ট বেশি করি আমি, সেহেতু অনেক সাকিবিয়ানদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে, এবং তাদের মন মানসিকতা, তাদের আকাঙ্ক্ষা, এগুলো আমি বোঝবার চেষ্টা করেছি যে আদতে বিষয়টা কি। তো সেই জায়গা থেকে দেখলাম যে তারা, যাদের ভক্ত, কিছু কিছু ভক্ত একেবারে যে কোনো জায়গায়, সোশ্যাল মিডিয়ায়, সামনাসামনি না, যে কোনো লেভেলে তারা চলে যেতে পারে। সেটা খারাপের একেবারে চরম সীমা যদি বলেন, সেদিকেও তারা চলে যেতে পারে। একেবারে বাপ মা তুলে গালিগালাজ থেকে শুরু করে এত নোংরা ভাষা তারা ব্যবহার করে, যেগুলো আসলে সোশ্যাল মিডিয়ায় বলা সম্ভব না। তো এখন সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে তুফানের রিলিজের পরে কলকাতায়। যদিও তুফানের রিলিজের সাথে দেবের কোনো কনফ্লিক্ট হয় নাই, তো জিতের কোনো কনফ্লিক্ট হয় নাই, কিন্তু জিতের ভক্তকুল এবং সাকিবের ভক্তকুলরা একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে, এবং এই দ্বন্দ্ব ডে বাই ডে একটা নোংরা জায়গায় যাচ্ছে আস্তে আস্তে। এখনো কিন্তু এতটা কাদা ছোড়াছুড়ি হয় নাই, শুধুমাত্র কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের ভেতরে এই বিষয়টা রয়ে গেছে, এবং তাদের, সেই সব কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট যারা নিয়মিত দেখে, শরৎ মিউজিকের যে হাজব্যান্ড আর ওয়াইফ, তাদেরকে তো মোটামুটি প্রতিদিন কাউন্টার ভিডিও বানাইতে হচ্ছে এইসব কমেন্টের এগেনস্টে। এছাড়াও অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের নাম আমি জানি না, কলকাতার সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের নাম আমি জানি না। তো ইদানিং কলকাতায় তুফান রিলিজ হয়েছে বলে কলকাতার কন্টেন্ট গুলো দেখছিলাম, যে তুফানের আপডেটটা, তো সেই জায়গা থেকে বুঝতে পারলাম যে তাদের ভেতরেও একই অবস্থা। আমাদের এই দেশে যেমন সাকিব আর আফরান নিশোকে নিয়ে যে ধরনের একটা নোংরা কাদা ছোড়াছুড়ি হয়েছিল, ঠিক একই জিনিস ওই দেশের নিজেদের কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে তো হচ্ছেই, সেই সঙ্গে বাংলাদেশেরও কিছু কন্টেন্ট ক্রিয়েটার সেখানে যুক্ত হয়ে যাচ্ছে। মানে ওই দেশের ফ্যানদের মধ্যে, কন্টেন্ট ক্রিয়েটারদের পরে আবার এটা ফ্যান পর্যন্ত ছড়ায় গেছে। তো সেই ফ্যান গ্রুপ আর বাংলাদেশের ফ্যান গ্রুপ সাকিবের মোটামুটি একটা সোশ্যাল ওয়ারে রূপান্তরিত হয়েছে। এখন এই যুদ্ধটা আসলে অস্বাস্থ্যকর, যেখানে জিৎ নিজেই রায়হান রাফিকে প্রপোজ করেছে, তার সঙ্গে সিনেমা করতে চায়, দেব প্রপোজ করেছে, সিনেমা করতে চায়। এটা আবার রায়হান রাফি তানভীর তারেকের সাথে বললো, কিন্তু রায়হান রাফি সরাসরি দীপ বা জিতকে কিছু বলে নাই যে তাদেরকে নিয়ে সিনেমা করবে কি করবে। তবে সে চেষ্টা করবে এই অর্থে, কারণ রাফি সবসময় চায় যে তার সিনেমায় গল্পে যাকে ডিমান্ড করে তাকে নিয়ে সে কাজ করতে চায়, সেই অনুযায়ী সে চেষ্টা করবে গল্পের ডিমান্ডটা ঘুরিয়ে যেন জিত পর্যন্ত যাওয়া যায়, বা গল্পের ডিমান্ডটা ঘুরিয়ে যেন দেব পর্যন্ত যাওয়া যায়। কথায় কথায় রাফিকে খোঁচা মেরে তানভীর তারেক জিজ্ঞেস করেছিল যে তুমি তো পারিশ্রমিক প্রায় 1.5 কোটি টাকা নাও। তখন রাফি উত্তর দিয়েছিল এতটাই না, কিন্তু অনেক বেশি নেই। তো আমি আমার এর আগের একটা কন্টেন্টে বলছিলাম যে ও যত রেমুনারেশন দেয় নূর সিনেমা, আরিফিন শুভ নূর সিনেমা বানাইতে
তত খরচ হয়েছে। আবার নূর সিনেমাটা 55 লক্ষ টাকায় বিক্রি হয়েছে, তার মানে 55 লক্ষ টাকা বানাইছে নূর সিনেমা, সেটা অনেক আগের কথা। এখন তো আরো অনেক দিন পার হয়ে গেছে, সো তার রেমুনারেশনও 55 লক্ষ পার হয়ে গেছে, অলমোস্ট 70-80 লক্ষ টাকা সে নেয় ধারণা করছি, তো 60-70 লাখ টাকা সে নেয়। যাই হোক, রেমুনারেশনের প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব না। যে বিষয়টা আমি কানেক্ট করার চেষ্টা করছি বা বুঝবার চেষ্টা করছি যে শাহরিয়ার শাকিল, রায়হান রাফি যখন কোনো কিছু নিয়ে আগায় তখন তাদের পেছনে পেছনে কিছু সমালোচনাও আগায়। কেউ কেউ এটা বলার দাবি করছে বা এটা বলতে চাইছে যে রায়হান রাফি আর শাহরিয়ার শাকিল যখন সুড়ঙ্গ বানাইছে তখন তারা একটা নেগেটিভ মার্কেটিং করে সিনেমাটার একটা ভাইব তৈরি করার চেষ্টা করেছিল। সুড়ঙ্গের সঙ্গে আফরান নিশোর সঙ্গে শাকিব খানের একটা কনফ্লিক্ট তারা জিয়ে রেখেছিল মানে হচ্ছে তারা কিন্তু ওইখানেই ওটা শেষ করে দিতে পারতো। আফরান নিশো মুখ ফসকে বলুক আর যেভাবে বলুক, কথাটা বলার পরে তারা কিন্তু ওই জায়গাটাই ওটা শেষ করে দিতে পারতো, কিন্তু সেটাকে তারা কন্টিনিউ করে একটা সুরঙ্গের একটা ভাইব তুলছে। দেখেন, শাকিব খান বাংলাদেশে মানেন আর না মানেন, সে এমন একটা পর্যায়ে চলে গেছে, তার সঙ্গে আপনি যাকে নিয়ে আলোচনা করবেন সেই ভাইব পাবে। ইকবাল সাহেব বলতে চায় যে সে তার সিনেমা নিয়ে ভাইবে আসে, কিন্তু সে তার সিনেমা নিয়ে ভাইবে আসতে শাকিব খানের সিনেমা সরাসরি সে বলে না, আকারে ইঙ্গিতে শাকিব খানের সিনেমাকে নিয়েই সে কথা বলে, তার সিনেমা নিয়ে যতটা সে কথা না বলে। তো এটা একটা উদাহরণ দিলাম, শুধু ইকবাল সাহেব না, যে কোনো সিনেমা আসলে শাকিব খানের সিনেমা সেই সিনেমার আলোচনার ভিতরে চলে আসে, অথবা সাংবাদিকরা তাদের কাভারেজ করতে গিয়ে শাকিব খানের সিনেমার কাভারেজ নিয়ে আসে। তো সেই অর্থে তারা নিজেরাই কাভারেজ করে। এবার ডার্ক ওয়ার্ল্ডের মুন্ডা সাহেব সে শাকিব খানের প্রশংসা করছে, তারপরে নিজের সিনেমার প্রচারণা করছে। চালাক লোক, সে বুঝতে পারছে এভাবেই মার্কেটিংটা করতে হবে। এবং শাকিব খানের তুফানের পরে মানে অন্য সিনেমা তো ওর একটা চলে নাই, কিন্তু তুফানের পরে ডার্ক ওয়ার্ল্ডটা মোটামুটি যতটা দেখছে মানুষজন, শোনার কথা যে অনেকখানি মার্কেট পেয়েছে। তো ওই জায়গা থেকে অনেকে মনে করতে চাইছে বা বলতে চাইছে যে এই দেবের জিতের ভক্তরা যে কাজটি করছে সেই কাজটি যেন কন্টিনিউ থাকে বা জারি থাকে, সেই জায়গা থেকে রায়হান রাফিরা এটাকেও একটু জিইয়ে রাখছে। তবে সুরঙ্গ আর প্রিয়তমার সময় রাফি একটা উক্তি করেছিল যে সাকিব ভাই যদি তার ভক্তদের একটু বলে দেয় তাহলে কিন্তু আর এটা হয় না, মানে দাবিটা একটু অযৌক্তিক ছিল যে সাকিব খান কেন তার ভক্তদের বলবে, সে তার ভক্তদের, নিশোর ভক্তদের বলবে যে এগুলো নিয়ে কথা বাড়াবাড়ি না করুক, নিশো বলে দিবে। উল্টো সাকিব খানের কাছে সে দাবি করেছে যেন সাকিব খান তার ভক্তদের বলে দেয়। তো যাই হোক, এটা আমি পজিটিভলি নিচ্ছি। ধরেন যে রায়হান রাফি চাইছিল যে ওই সময় প্রিয়তমা আর সুরঙ্গর এই রেশারেশিটা অফ হয়ে যাক, তাই সে সাকিব খানকে প্রপোজটা করেছিল। তো এইবার কি রায়হান রাফি জিতকে সে প্রপোজটা করবে যে সে তার ভক্তদেরকে একটু বলে দেয় যে এগুলো নিয়ে যেন তার ভক্তরা বাড়াবাড়ি না করে, নোংরামি না করে, সোশ্যাল মিডিয়ায় এগুলো নিয়ে যেন গালিগালাজ, হামলা, হুমকি, মালাম তুলে গালিগালাজ, এই সমস্ত বিষয়গুলো যেন তারা সোশ্যাল মিডিয়ায় না করে, অ্যাটাক, পার্সোনাল অ্যাটাক, এই সমস্ত অ্যাটাক যেন না করে, এই বিষয়ে রায়হান রাফি কি জিতকে প্রপোজ করবে? গতবার তো সে শাকিব খানকে প্রপোজ করেছে। হয়তো রায়হান রাফি দেখছে শাকিব খানকে এই কথা বলার পরে হিতে বিপরীত হয়েছে, যার কারণে এবার রায়হান রাফি হয়তো জিতকে সেই প্রপোজালটা দেবে না, হইতে পারে, জানি না সমীকরণ কি, অথবা তারা এগুলো নিয়ে ভাবছেই না, এগুলো তাদের হেডে কিনা। কিন্তু ইউটিউব খুললেই, ফেসবুক খুললেই তাদের রেশারেশিটা আসলে চোখে পড়ে, চোখে লাগে, কন্টেন্ট গুলা চোখের সামনে চলে আসে। যাই হোক, কলকাতায় এখনো পর্যন্ত তুফান কলকাতায় মানুষদের মন জয় করেছে, কিন্তু কলকাতার পকেট থেকে টাকা বের করতে পারছে না। অনেকে বলে কলকাতার মানুষ একটু কৃপণ বেশি। একটা প্রবাদ আছে, দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন, এই ধরনের একটা প্রবাদ আছে কলকাতার মানুষদের নিয়ে। সেই জায়গা থেকে ওই কলকাতার পকেট থেকে টাকা বের করে নিয়ে আসাটা চারটিখানি কথা না। তারা মানে কতটুক প্রচারণা, কতটুক হাইপ, কতটুক ভালো সিনেমা হইতে হবে
যেটার জন্য তাদের পকেট থেকে টাকা বের হবে। তাদের ওইখানে হিন্দি সিনেমা টাকা তুলতে পারে না, নিজেদের বাংলা সিনেমা টাকা তুলতে পারে না। তারা ওই জায়গার লোক, তারা যে হিপোক্রেট এটা তাদের লোকজনই বলে, তারা হিপোক্রেট। তো এই যখন সিচুয়েশন, তখন তুফানের সেলটা আকাশচুম্বী যে হবে না এটাই স্বাভাবিক সেখানে। তবে হইলে একটা অন্য কিছু হয়ে যেত হইলে। তো এখনো সময় আছে, দেখা যাক, মাসখানেক যাক, যাওয়ার পরে যদি জিতের 35 লাখ টাকার বেশি ইনকাম করে তাহলে বলা যেতে পারে যে ওইখানে তুফান সাকসেসফুল, বা জিতের 35 লাখ টাকার বেশি না হলেও কাছাকাছিও যদি ইনকাম করে তাও বলা যেতে পারে যে তুফান সাকসেসফুল কলকাতায়। তো এইটাকে আবার অনেকেই একটু ডাইভার্ট করে অন্যদিকে মিলাইতে চেষ্টা করছে। সেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশে কিন্তু রিসেন্টলি ভারত বয়কটের একটা ডাক এসেছে। সবাই মানে অনেক বড় বড় যারা দেশপ্রেমিক তারা তাদের ইউটিউব চ্যানেলে ভারত বয়কটের ডাক দিচ্ছেন, ভারতীয় পণ্য বয়কটের ডাক দিচ্ছেন, ভারতীয় সিনেমা বয়কটের ডাক দিচ্ছেন। অনেকে তো আবার ভারতীয় ওয়েব সিরিজে, ভারতীয় কোম্পানির ওয়েব সিরিজে কাজ করছে বলে সেই সব শিল্পীদেরকেও ধুয়ে দিচ্ছেন, বা তুলে, মানে যে যেভাবে পারছে আর কি তার চ্যানেল চালাচ্ছে। ঠিক আছে, সেই জায়গা থেকে তারা তাদের কাজ করছে, বাঙালিরা ভারত বয়কটের ডাক দিচ্ছে, এই বিষয়গুলো তো ওদের দেশের মানুষজনও দেখছে, তাই না? তো ওদের দেশের মানুষের মধ্যেও তো একটা প্রতিক্রিয়া হয় কিনা? সেই প্রতিক্রিয়া থেকেও তো বাংলাদেশের ছবিকে তারা কিছুটা হইলেও একটা ইম্প্যাক্ট করতে পারে এটার উপরে, এটা অনেকে ভাবছে। এটার সঙ্গে আমি একটু অতীতে যাই, একটু জুড়ে দেই। বাংলাদেশে কিন্তু শাহরুখ খান এসেছিলেন, স্টেজে পারফর্ম করলেন, চলে গেলেন। সেই স্টেজে শাকিব খানের কিন্তু পারফর্ম করার কথা ছিল, পোস্টারে শাকিব খানের ছবিও দেওয়া হয়েছিল, শাকিব খান অনেকগুলো হিন্দি গান রিহার্সালও করছে, কিন্তু ফাইনালি শাকিব খান শাহরুখ খানের ওই স্টেজে পারফর্ম করেননি বা করতে দেওয়া হয়নি। শাহরুখ খানের একমাত্র পরে জানা গেছে যে শাহরুখ খান বলছে যে এখানে শাকিব খান পারফর্ম করতে পারবে না। কেন পারবে না, কি পারবে না, সেটার জবাব শাহরুখ খান দেয় নাই। এটা অন্তর সবুজের মালিক বলছে কোন একটা পেজে আমি দেখলাম। তো এইটাকে আবার অনেকে কানেক্ট করছে যে কিছুদিন আগে বাংলাদেশে হিন্দি সিনেমা আসতে দেবে না, ভারতীয় সিনেমা ঢুকতে দেবে না, এই নিয়ে কাফনের কাপড় পরছিল বাংলাদেশের অনেক হিরো, সেইখানে শাকিব খানও ছিল। তো সেই বিষয়টা নাকি শাহরুখ খানের কানে গেছে, শাহরুখ খান দেখছে, সেই কারণে শাহরুখ খান শাকিব খানকে তার স্টেজে পারফর্ম করতে দেয় না। দেখেন কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। তো এই যে অতীতের যে কার্যকলাপ, অতীতের যে কর্মকাণ্ড, সেই বিষয়গুলোরও একটা প্রভাব নাকি এটা তুফানের উপরেও এসে পড়তেছে। এরকম একটা অনেক পেজে এরকম লেখা দেখছি, জানি না কোথায় কি। তবে দিন পাল্টাইছে, এখন দুই দেশের মধ্যে অনেক ভ্রাতৃত্ব তৈরি হয়েছে, বিশেষ করে সাংস্কৃতিক অ্যারেনায়। সাংস্কৃতিক অ্যারেনায় দুই জগতের মধ্যে অনেক ভ্রাতৃত্ব তৈরি হয়েছে, ওগুলো বোধ হয় কবিকার কথা সবাই ভুলেই গেছে। তো তুফানের সাকসেসটা মানে কতটুক আয় করলে তুফান সেখানে সাকসেসফুল, সেটার একটা মাপকাঠি একটু যদি ওখানকার কন্টেন্ট ক্রিয়েটাররা যদি বলে দেয় তাহলে বোঝা যাবে। ওরা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার থেকে আমি একটা হিন্টস পাইছি যে জিৎ তার আগের সিনেমায় 35 লক্ষ টাকা কামাইছে তার নিজের মার্কেটে, যেখানে বাংলাদেশে এতদিনে বোধ হয় 35 কোটি টাকা পার করে ফেলছে শাকিব খান। তাইলে জিৎ যদি 35 লক্ষ টাকা কামায়, সেইখানে শাকিব খানের তুফান যদি 35 লক্ষের আশেপাশেও যায় তাহলে তুফান সাকসেসফুল। তবে ওদের যে কন্টেন্ট ক্রিয়েটার তারা এটাও বলছে যে ওই মার্কেটে বাংলাদেশের সিনেমা গিয়ে ওদের নিজেদের সিনেমায় জায়গা পায় না, বাংলাদেশের সিনেমা জায়গা করে নিতে সময় লাগবে। টাইম উইল সে। আচ্ছা, এবার আসি বুবলি, ইকবাল সাহেব, অপু বিশ্বাস আর শাকিব খান, এরা একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে এখনো। দেখেন ইকবাল সাহেবের একটা কথার প্রেক্ষিতে বুবলি একটা কথা বললো, সেটার প্রেক্ষিতে অপু বিশ্বাস একটা কথা বললো, ওটার প্রেক্ষিতে আবার বুবলি অপুকে ছাগলের 3 নম্বর বাচ্চার সঙ্গে তুলনা করলো, আবার অপু বিশ্বাস একটা কাউন্টার দিল। কিন্তু বৃত্তটা ঘুরতেছে কিন্তু শাকিব খানকে নিয়েই, মাঝখানে কিন্তু শাকিব খান আর এদের চারপাশে এই তিনজন ঘুরছে ঘুরছে ঘুরছে। কিন্তু আদতে তাদের এই ঘোরাঘুরি না করে যদি নিজেদের ক্যারিয়ারে, নিজেদের কাজে যদি একটু মনোনিবেশ করে, নিজেদের কাজ নিয়ে যদি একটু আগায়, তাহলে বোধহয় ফায়দাটা বেশি হবে।
দুই স্ত্রী দাবি করতেছে তারা শাকিব খানের মঙ্গল কামনায় এইসব করছে। দুই স্ত্রী তাদের ভালোবাসার প্রমাণ দিচ্ছে শাকিব খানের প্রতি, কিন্তু শাকিব খান তো স্ট্রেইট বলে দিচ্ছে তাদের কাউকেই সে রিসিভ করবে না রে ভাই। যতই নাচন কুদন করো কাউকে রিসিভ, হ্যাঁ সন্তান দুইজনকে তো আর শাকিব খান ফেলে দিতে পারবে না। সন্তান দুজনকে প্রপার বাবার দায়িত্ব সে পালন করার চেষ্টা করছে। স্ত্রী হিসেবে এই দুজনের কাউকেই সে আর গ্রহণ করবে না, এই ধরনের ইঙ্গিত শাকিব খান দিয়েই দিছে। তো তারপরেও তারা যেহেতু এত ভালোবাসা দেখাচ্ছে, যদি শাকিব খানের মন গলে, মানে দুজনের মোটামুটি একটা কম্পিটিশন শুরু হয়েছে যে কে শাকিব খানকে আগে মন গলাইতে পারে, কে শাকিব খানের সঙ্গে আগে টাই আপ হইতে পারে। তো আমি জানি না ভবিষ্যৎ কি হতে পারে, সেটা অবিশ্বাস, মানুষের মন বলতেই পারে, সন্তানের বাবা হতে পারে সেটা বুঝলি। তবে যদি টাই আপ হয়, আমি বলবো দুজনের একসাথে টাই আপ করতে। দুজনে একসাথে টাই না করলে এদের মুখ বন্ধ হবে না, এদের মুখ বন্ধ হবে না। আমাদের বিভিন্ন এই যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করে, অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট দেখি। ইন্ডিয়াতে একটা কন্টেন্ট ক্রিয়েটার আছে বিগ বসে, এখন তারা পার্ট অংশ নিয়েছে, পার্টিসিপেট করছে। তো সেইখানে একটা কাপল বলবো এটারে, সেখানে হাজব্যান্ড, দুই বউ এক জামাই আছে। তারা বউয়ের এক বউয়ের হাতে এক সতীনের নাম আর জামাইয়ের নাম ট্যাটু করা, আর এক বউয়ের হাতে এক সতীনের নাম আর জামাইয়ের নাম ট্যাটু করা, আর জামাইয়ের হাতে দুই বউয়ের নাম ট্যাটু করা। বুঝেন ঠেলা কি ধরনের শো অফ তারা করে। তো শো অফ যদি করতে হয় এই ধরনের শো অফ করুক, পজিটিভ শো অফ, যে হ্যাঁ তারা সবাই সবাইকে দারুণ ভালোবাসে, একেবারে মানে ভালোবাসায় মাখো মাখো। এই এরকম যদি হয় তাহলে ঠিক আছে, নাইলে আদতে এই ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তারা কিন্তু শাকিব খানকে উল্টা বাসি দিচ্ছে। কলকাতায় গিয়েও তাদের নিয়ে প্রশ্ন শুনতে হয় শাকিব খানের, কলকাতায় গিয়েও তাদেরকে নিয়ে বিব্রত হইতে হয় শাকিব খানের তাদের এই কর্মকাণ্ডের কারণে। তো আশা করি তারা এই বিষয়গুলো বুঝতে পারবে খুব শিগগিরই, কারণ একজন তো খুব শিক্ষিত আর একজনের শিক্ষার ডিগ্রির বিষয়টা আমি জানি না। তবে যে শিক্ষিত তার আগে বোঝা উচিত, আর যে কম শিক্ষিত তার তো একটা ক্যারিয়ার আছে, দীর্ঘদিন সেই ইন্ডাস্ট্রিতে কাজ করে, তারও সমসাময়িক সময়ে বোঝা উচিত, দুজনের এক সময় এটা বোঝা উচিত, বুঝে শুনে প্রপার স্টেপটা নেওয়া উচিত। যাই হোক, কন্টেন্ট বড় যাচ্ছে, দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর আমাদের জন্য দোয়া করুন।